স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এক সপ্তাহের ব্যবধানে ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষার্থী ও পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 50 জন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, সোমবার ধানমন্ডিতে তাদের কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন কয়েক যুবক। তাদের একজন সিটি কলেজের শিক্ষার্থী বলে দাবি করা হয়। এ নিয়ে মঙ্গলবার থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া হয়। লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সংঘর্ষের পর এখনও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে মিরপুর রোডগামী যান চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে 15 এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ইট পাটকেল মারছে, এই মারার কারণে আমাদের কিন্তু অনেক পুলিশ সদস্য আমরা কিন্তু আহত হয়েছি। তারপরে আমরা চিন্তা করলাম, দেখি ওদেরকে ঠেলানো যায় কিনা। আমাদের মূল উদ্দেশ্য ছিল ডিসপার্স হয়ে চলে যাক, আমরা তো এটা মার খাইছি, সমস্যা নাই, কিন্তু ডিসপার্স হয়ে যাক, পরিবেশটা শান্ত হোক। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এখন পরিস্থিতি কেমন? আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আজকে কিন্তু 11টা সাড়ে 11টার পর থেকেই কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়। এর মধ্যে কিন্তু পুলিশ কয়েকবার কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করে কিন্তু কিছুটা পরিস্থিতি স্বাভাবিক আনে, কিন্তু দুপুরের পরে আবারও কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজ কিন্তু মুখোমুখি সংঘর্ষে জড়ায়। আমরা দেখেছি যে এই সংঘর্ষে কিন্তু ঢাকা কলেজ, সিটি কলেজ এবং পুলিশের কয়েকজন কিন্তু আহত হয়েছে, প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে পুলিশ। পাশাপাশি একটি বাসও ভাঙচুর করা হয়, যেখানে কয়েকজন যাত্রীও কিন্তু আহত হয়। এর পাশাপাশি সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীও কিন্তু আহত হয়েছে। আমরা শুরুর দিকের ঘটনা যদি বলি, তখন কিন্তু পুলিশ এসে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু তাদেরকে কলেজ ক্যাম্পাসে কিন্তু পাঠিয়ে দেয়। এর পাশাপাশি সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারপরে আবার নামে তাদেরও কিন্তু শান্ত করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা বেপরোয়া হয়ে আবার আসলে সংঘর্ষ জড়ানোর দিকে চেষ্টা করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জ করে। এখন পর্যন্ত আমরা দেখেছি দুপুরে পরে কিন্তু আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা বের হয়ে আসার পরে আবার তারা শিক্ষার্থীদের সাথে লাঠিচার্জ, শিক্ষার্থীদের সাথে কিন্তু সংঘর্ষ জড়ায়। ত্রিমুখী সংঘর্ষ কিন্তু তখন সৃষ্টি হয়। পুলিশ, ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তখন দেখা যায় যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জড়িয়ে পড়লে কিন্তু এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়। আমরা দেখেছি যে এই এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু থমথমে বিরাজ করছে। যান চলাচল কিছুক্ষণ আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে এখন পর্যন্ত কিন্তু যান চলাচল কিন্তু আবার স্বাভাবিক করে দেওয়া হয়েছে। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই পাশে অবস্থান নিয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু সড়কে রয়েছে। এখন পর্যন্ত কিন্তু একটা থমথমে পরিস্থিতিও কিন্তু বিরাজ করছেন। পুলিশও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু লাঠিচার্জ এবং কাঁদানি গ্যাস নিক্ষেপ করেছে। এখন পর্যন্ত ঢাকা কলেজে আমরা যা জানতে পেরেছি, একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই সংঘর্ষ কিন্তু সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো পক্ষই কিন্তু সড়ক ছেড়ে যাননি, তারা কিন্তু সড়কে আছেন, যার ফলশ্রুতিতে যে কোনো পরিস্থিতি কিন্তু আবারও কিন্তু সংঘর্ষ হতে পারে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত সায়েন্স ল্যাব এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করানো হবে। দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান দুদক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আসবো। তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশের নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি দমন সব বাংলাদেশি ঠিকানা, তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করি। সাংবাদিক দম্পতি সাগর রুনির বিচারের বাণী যখন নীরবে নিভৃতে কাঁদছে, তখন জানা গেল তাদের মামলার নথিপত্রই নাকি গায়েব হয়ে গেছে। 48 ঘন্টার মধ্যে আসামি ধরার ঘোষণা যখন 13 বছরেও বাস্তবায়ন হয় না, মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় যখন 117 বার পেছায়, তখন ডিবিতে থাকা নথি গায়েব হওয়ার খবর আরেকটি ধাক্কা। এবার হাইকোর্ট আরও 6 মাসের সময় বাড়ালো তদন্ত শেষ করার।
2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনি খুন হওয়ার পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘোষণা দিয়েছিলেন 48 ঘণ্টার মধ্যে আসামিদের ধরে বিচারের মুখোমুখি করবেন। 48 ঘণ্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা। সে 48 ঘণ্টা কত ঘণ্টার গহ্বরে হারিয়ে গেছে তার গুনতি করা যায়নি আজও, কারণ এরই মধ্যে কেটে গেছে 13টি বছর। পুলিশ, ডিবি, র্যাব সবশেষ পিবিআই ঘুরলেও তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। কত আন্দোলন আর আলটিমেটাম এলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমরা সাগরের হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। 117 বার সময় গড়িয়েও যখন তদন্ত শেষ করা গেল না, তখন মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টকে জানালেন মামলার বেশ কিছু নথিপত্র গায়েব। কোনো এক সময়ে কে বা কারা এই নথি গায়েব করেছে। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার। অগত্যা আইনজীবীদের আবেদনে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব বেঞ্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও 6 মাস বাড়ালেন। আমরা রিপোর্টটা ফাইনাল করতে পারেনি, দিতে পারেনি। এখানে আরো কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেই অ্যাঙ্গেল থেকেও দেখছে। সেই জন্য আমাদের সময় দরকার, ইনভেস্টিগেশন এজেন্সির সেই জন্য সময় দরকার। সেই জন্যই এই সময়টা আমরা চেয়েছি কোর্টের কাছে। আর 9 মাস আমি চেয়েছিলাম, কোর্ট আমাদেরকে 6 মাস দিয়েছে। কারণ 9 মাস চাওয়া হচ্ছে বারবার কোর্টের কাছে যে সময় আবদার করা, এটা দেখতে ভালো দেখায় না। যে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, এটা পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপোর্টটা দেওয়ার জন্য, এটির ফাইলটা ক্লোজ করার জন্য। গত 15 এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ পিছিয়ে আগামী 21 মে ঠিক করেছিল। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবিধানিকভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত চায় বিএনপি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়েও দলটি একমত হয়েছে। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে 3য় দফায় বৈঠকে এসব বলেছে দলটি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সম্মেলন কক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বৈঠক শুরু হয়। কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, 15টি দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। পরে রাজনৈতিক দলগুলোর সাথে মে মাসের মাঝামাঝিতে শুরু হবে 2য় দফার বৈঠক। সালাউদ্দিন আহমেদ জানান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুদক নিয়ে আলোচনা হয়েছে। অ্যাটর্নি সার্ভিসের বিষয়ে নীতিগতভাবে একমত বিএনপি, তবে সংবিধান নয়, আইনের মাধ্যমে করতে হবে। এছাড়া সংসদের উচ্চ কক্ষের নাম আপার হাউস ও নিম্নকক্ষের নাম পার্লামেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা খুব দ্রুততার সাথে যাচ্ছি না, এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটার যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারবো। অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনায় আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি, কোথাও কোথাও ভিন্নমত আছে, সেটাই স্বাভাবিক, এবং বিএনপিও ভিন্ন নয়। আমি আশা করি যে আজকে 3য় দিনের মতো এই আলোচনায়, বিএনপির সঙ্গে আলোচনায় আমরা এক ধরনের সমাপ্তি টানতে পারবো। যশোরের ভবদহে জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। গতবারের মতো এবার বর্ষায় যাতে জলাবদ্ধতা না হয়, সেজন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকার নদী খনন কাজ শুরু হবে। দুপুরে যশোরের ভবদহ স্লুইস গেট 21 ভেন্ট এলাকা পরিদর্শন করে এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জলাবদ্ধতা নিরসনে যেসব সেচ পাম্প কাজ করছে, সেগুলোর বিদ্যুৎ বিল এরই মধ্যে 46% কমিয়েছে পল্লী বিদ্যুৎ। এই এলাকার জন্য কৃষি ব্যাংকের ঋণের সুদ মওকুফের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম, পরিবেশ উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ভবদহ এলাকা পরিদর্শন করেন। আমরা যখন 2005-এ কাজ শুরু করেছিলাম, তখন যদি আমরা এটার সমাধান করতে পারতাম, সমস্যাটার সমাধান সকলের জন্যই সঠিক হতো, সহজ হতো। সেটা আমরা করিনি, করতে পারিনি, করার সদিচ্ছা দেখাইনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলবে, সকলে।
স্ট্রোক ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় সোমবার তার ডেথ সার্টিফিকেট প্রকাশ করেছে ভ্যাটিকান। এদিকে আগামী শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ডেথ সার্টিফিকেটে আরও বলা হয়, ৮৮ বছরের পোপ ফ্রান্সিস স্থানীয় সময় সোমবার সকাল 7:35 ভ্যাটিকানে নিজের বাসভবন সান্তা মার্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকে স্তব্ধ বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিস্টান ধর্মের অনুসারীরা। ক্যাথলিক চার্চের ইতিহাসে সবচেয়ে উদার এই পোপকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে হাজারো মানুষের ঢল নেমেছে। বিভিন্ন দেশে চার্চে চার্চে চলছে বিশেষ প্রার্থনা। পোপ ফ্রান্সিসের নিজের দেশ আর্জেন্টিনা থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ও গাজার খ্রিস্টানরাও নিয়োজিত রয়েছেন প্রার্থনায়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।